বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ক্যাপশনে দিয়েছি, ঘুমন্ত শিক্ষক কর্মচারীদেরকে যেহেতু আমরা স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বটা আমাদের ঘাড়েই পড়ে। তাই আজকে বাজেট পাশ হওয়ার পর প্রথম সচিবালয়ে প্রবেশ করি। সারাদিনব্যাপী সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে যে বিষয়গুলো জানতে পারলাম তা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব। সম্মানিত দর্শক শ্রোতা, মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আজকে সাক্ষাৎ করতে পারি নাই, কারণ উনি প্রথমত কর্পোরেট মিটিং করেছেন, পরবর্তীতে আবার আইন শাখায় মিটিং ছিল, ফলে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। তবে মাননীয় সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং বাজেট শাখায় আমাদের পদচারণা ছিল, কারণ আমাদেরকে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বিদায়ের কালে বলে গিয়েছিলেন যে আগামী বাজেট থেকে উনি সবগুলো ভাতা বাড়াবেন। এর আপডেট তথ্য কি, কতটুকু এগুলো, এই বিষয়গুলো জানার জন্যই আজকে সচিবালয়ে প্রবেশ করা। সম্মানিত দর্শক শ্রোতা, যা আমরা জানতে পারলাম, তারা এই বাজেট পাশ হওয়ার পর প্রথমত সিদ্ধান্ত নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করা। হয়তোবা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমরা জানতে পারবো প্রায় 1500-রও অধিক ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হতে যাচ্ছে। তারপর নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করার দায়িত্ব তারা নিয়েছে। পরবর্তীতে আমাদের বিষয়গুলো দেখবে। তো আমরা আমাদের প্রস্তাবনা বা যা যা বলা দরকার সব কিছুই বলেছি। তারা আমাদের বিষয়ে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। কেউ কেউ বলেছেন যে আমরাও বৈষম্যের শিকার ছিলাম, এই সরকার আসার পর আমাদের প্রমোশন হয়েছে, আমরা চাই যে শিক্ষকদের বৈষম্যের নিরসন হোক, এমনটাও বলেছে। তবে আবার কেউ কেউ পরামর্শ দিয়েছে যে আপনারা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, ওনার একান্ত ইচ্ছার কারণেই আপনারা উৎসব ভাতাটা পেয়েছেন, বর্ধিত উৎসব ভাতাটা একমাত্র ওনার ইচ্ছার কারণেই পেয়েছেন, আপনারা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেন। এরপর আবার কেউ কেউ বলেছে উনি তো এখন এই দফতরে নাই, উনি সুপারিশ করতে পারেন। তো যাই বলুক, আমরা কিন্তু অবশ্যই মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করব এবং খুব দ্রুত জানতে পারবেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা চিঠি পেয়ে সরাসরি বসবো ইনশাল্লাহ। কারণ আমরা সরাসরি বসতে চাই, এই মর্মে লিখিত আবেদন আজকে দিয়ে এসেছি এবং একজন সচিবের মাধ্যমে, যুগ্ম সচিবের মাধ্যমে আমরা চেষ্টা তদবির করব যে কত দ্রুত মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসতে পারি, সেই চেষ্টাও আমরা করব। সম্মানিত দর্শক শ্রোতা, কথোপকথনে অনেক কথাই চলে আসছে। এখানে আমাদের মধ্য থেকেই কেউ কেউ আমাদের এই সুবিধাগুলো সংযোজন হোক, তারা তা চায় না। এই মিটিংয়ের মধ্যে শুধুমাত্র সচিব, উপসচিব, যুগ্ম সচিব, মাদ্রাসা স্কুল কারিগরি প্রতিনিধিরাই শুধু থাকে না, শিক্ষকদেরও কিন্তু প্রতিনিধি থাকে, মাউসিরও প্রতিনিধি থাকে। তো কথোপকথনে যা বুঝতে পারলাম, অনেকেই আমাদের বিপক্ষে কথা বলে, এমনটাও শুনেছি। যাই হোক, যাই বলুক না কেন, তারপর আরও অনেক নেগেটিভ কথাও শুনেছি, পজিটিভ কথাও শুনেছি। তখন বললাম যে আমাদের বিষয়গুলো কবে নাগাদ শুরু হতে পারে। তখন বলল যে আগে এই বিষয়গুলো শেষ করি, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করা এবং নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করা, তারপর আমাদের বিষয়টা হাতে নিবে। বাড়ি ভাড়ার বিষয়ে স্পষ্ট করে বললাম যে যেহেতু মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের বেতন ভাতা সন্তোষজনক বৃদ্ধির কথা বলেছেন, আমাদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়াটা প্রতি মাসে মাসে সংযোজিত হবে। এই দুইটা বৈষম্যের অবসান যদি আপনারা করেন তাহলে দৃশ্যমান পর্যায়ে আসবে। তারা কিন্তু আমাদেরকে কোনো বিষয়ে নেগেটিভ কিছু বলেন নাই, বলেছে যে আমরা এই বিষয়গুলো চেষ্টা করব। আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে। তো আমরা আমাদের দৌড়ঝাঁপও চলবে। আমরা দৌড়ঝাঁপ করে যদি মনে করি যে না, আমাদের জন্য সুসংবাদ বয়ে আসছে না, কয়েকজন কিন্তু এই কথা বলেছে যে আমাদের এই বেতন ভাতাগুলো বর্ধিতকরণের বিষয়ে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা পদক্ষেপ নেবে। যেহেতু এই সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে, তার আগে একটা পরিবেশ তৈরি হবে। আমরা চাইব যে তার আগেই আমাদের এই বিষয়গুলো সংযোজন করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভালো করে জানেন যে আমাদের দৌড় ঝাঁপের কোনো কমতি নেই, আমরা কোনো দিক দিয়েই পিছনে নেই, সব দিক দিয়ে এগিয়ে আছি এবং এগিয়ে থাকবো ইনশাল্লাহ।
শিক্ষক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চলবে। হ্যাঁ, বাড়ি ভাড়া পার্সেন্টেজের বিষয়ে আমরা বলেছি সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে। তখন তারা কেউ বলেছে যে কেউ কোনো কথা বলে নাই, কেউ এড়িয়ে গেছে বিষয়টা, আবার কেউ বলেছে যে হ্যাঁ আপনারা যা প্রত্যাশা করছেন তার চেয়েও বেশি হতে পারে, আবার কেউ বলেছে যে এখানে অনেক সমস্যাও আছে। তো যাই হোক, যেটাই বলুক না কেন, অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছুই শুনেছি। তারপর বলেছি যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা তথা বর্তমান যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন তিনিও কিন্তু শিক্ষকদের ভাতা বাড়ানোর ব্যাপারে বা বৈষম্য নিরসনের ব্যাপারে উনি কিন্তু কথা বলেছেন। তখন বলেছে যে হ্যাঁ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আর বাড়ি ভাড়া বিষয়ে পার্সেন্টেজের কথা বলাতে ওনারা এই কথাটা বলেছেন যে বাড়ি ভাড়া পার্সেন্টেজের বিষয়টা আমরা বিবেচনায় রাখলাম, পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়টা আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই আলোচনায় শেষ আলোচনা নয়, আমাদের দৌড়ঝাঁপ আরও চলবে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা লিখিত আকারে আবেদন দিয়ে এসেছি এবং সেই বিষয়ে তদবিরও চলছে। খুব দ্রুতই মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বসতে পারবো এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথেও আমরা বসবো। আরও অনেক বৈষম্যের কথা বলেছি। প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ সরকারের হাতে নিচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাইলে বলল যে হ্যাঁ সরকার এই বিষয়ে অনেকটাই এগিয়েছে, তারপর কেউ তার বিরোধিতা করছে এই কথাটাও বলেছে। তারপর ম্যানেজিং কমিটির বিষয়ের কথা বলাতে তারা খুব আগ্রহ পোষণ করছে যে হ্যাঁ এটা সরকারের তদারকিতে ম্যানেজিং কমিটি চলে যাচ্ছে। তবে আর বদলির বিষয়ে যখন কথা বললাম তখন বলল যে বদলি তো হতে যাচ্ছে, বদলি কিছুদিনের মধ্যেই হবে। তখন আমি সরাসরি বললাম যে স্যার বদলি তো মাত্র আপনারা সুপারিশপ্রাপ্তদের দিয়ে শুরু করতে চাচ্ছেন। তখন বললো যে না, বদলি সবারই হবে, সর্বজনীনই হবে, এমনটাই বলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকটা ভাতা বর্ধিতকরণের জন্য যে যেইভাবে পারেন সবাই চেষ্টা করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। শুধুমাত্র আমাদের জন্য বসে থাকলে হবে না যে স্যারেরা তো আসেই করছে ইত্যাদি। তারপর চাকরি প্রবেশ থেকে 10ম গ্রেডের বিষয়টাও তুলে ধরেছি। তারা এই স্বল্প সময়ের মধ্যে কতটুকু পারবে জানে না, তারপর তারা চেষ্টা করবে এই কথাটা বলেছে। তাছাড়াও ধরেন মাননীয় শিক্ষা উপদেষ্টা নাকি হতাশা পোষণ করে বলছে যে দেখেন আমি যে স্পিড বা গতি নিয়ে এখানে এসেছিলাম, এখানে এসে যে বাস্তব চিত্র দেখতে পেরেছি বা আমার কাছে যে রিপোর্টগুলো আসছে, সময়ও চলে যাচ্ছে, প্রায় 10 মাস 11 মাস চলে গেল, আমরা তো কিছুই করতে পারলাম না, কি করতে পারবো জানি না, এই ধরনের হাই হুতাশ করেছে। তারপর মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টাও চেয়েছিলেন যে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি অনেক কিছু করার অনেক প্রস্তাবনাও দিয়েছেন এবং সে অনুপাতে চাহিদাও দিয়েছেন। এখন কি দিয়েছেন, কতটুকু দিয়েছেন, কেউ কোনো মুখ খুলে না। আমরা শত চেষ্টা করে বিভিন্ন জায়গায়, যেমন বাজেট শাখায় গিয়েছিলাম, বাজেট শাখায় বলে যে আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসে নাই, আপনাদের ভাতা বর্ধিতকরণের বিষয়ে কোনো প্রকার কোনো নির্দেশনা আসে নাই। পরবর্তীতে বিষয়টা আরও ক্লিয়ার হলাম যে তারা যেহেতু চাচ্ছে যে এখন না আরও কয়েকদিন পর প্রথমার্ধে এবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপি ভুক্তির আওতায় আনা, তারপর তারা আরও বলেছে যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপি ভুক্তির আওতায় আনা, এই কথাগুলোর পরে তারপর আমাদের বিষয়গুলো দেখবেন। তো আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব, যেহেতু এই সরকারের মেয়াদ আর বেশি দিন নাই, তারা বলেছে যথাসময়েই নির্বাচন তারা দিবে, যেহেতু যথাসময়ে নির্বাচন দিবে তার আগে আমাদের এই বিষয়গুলো বা বৈষম্যগুলো দূরীকরণ করার জন্য আমরা যেমন আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি, আপনারাও আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, এটাই আমাদের চাওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আমরা এখানে যারা গিয়েছিলাম, এখানে উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্যার, তারপর রফিকুল ইসলাম স্যার, তারপর ছিল তুফাইল আহমেদ স্যার, আমি ছিলাম এবং আমাদের আরও একজন শিক্ষক ছিলেন এবং ফোরাম প্রিয় একজন শিক্ষক, যার সরাসরি একজন ছাত্র উপসচিব, ওনাকে সাথে নিয়েছিলাম এবং সেই উপসচিবের সাথে দীর্ঘক্ষণ যাবৎ আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরেছি এবং বলেছি আপনি আমাদের এই বিষয়গুলো দেখবেন। তার কাছ থেকে অনেক পজিটিভ নেগেটিভ সব খবরই শুনেছি বা জেনেছি। তবে বুঝতে পারছি আমরা যত টাকা তাড়াতাড়ি করছি যে জুলাইয়ের মধ্যেই আমাদের এই বিষয়গুলো প্রজ্ঞাপন হয়ে যাবে, এমনটা হয়তো বা হচ্ছে না। তবে হবে না এই কথা তারা বলে নাই, হবে, তবে সময় নিয়ে তারা করতে চায়, সময় নিয়ে, দ্যাট মিনস তারা করতে চায় এই বিষয়গুলো শেষ করে, তার মানে সেপ্টেম্বর অক্টোবরে তারা আমাদের এই বিষয়গুলো সমাধান করতে চায়। আবারও আপনাদেরকে বলবো যে
আমরা শুধু আমাদের অবস্থান থেকে চেষ্টা করব এমনটা না, আপনারাও যদি কারো এমন পরিচিত থাকে, যেমন ধরেন আজকে আমি একজন যে স্যারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তো স্যারের কিন্তু একজন ছাত্র যুগ্ম সচিব, তো ওনার পরিচয়ে আমরা খুব একান্তে বসে দীর্ঘক্ষণ যাবৎ অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি বা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। এই ধরনের বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষক আছে যাদের ছাত্ররা সরাসরি সচিব, উপসচিব, যুগ্ম সচিব বা বিভিন্ন সেক্টরে তারা আছে। তাদের মাধ্যমে অবশ্যই আপনারা চেষ্টাটা তুলে ধরবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি আমাদের ভাতাগুলো বর্ধিতকরণ না হয়, পরবর্তী সরকার এসেই কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন করবে না। তারা এসে বলবে যে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসুক, একটু আমরা বসে নেই, আমরা সেট হয়ে নেই, নতুন অর্থ বাজেট আসুক, ইত্যাদি ইত্যাদি করতে করতে কিন্তু কালক্ষেপণ করবে, যেমনটা আমরা বিগত সরকারের মাধ্যমে সেই অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তাই আপনারাও আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, আমরাও আমাদের অবস্থান থেকে চেষ্টা করব। চেষ্টার কোনো ত্রুটি হবে না, এই চেষ্টাই শেষ চেষ্টা নয়, এই ধারাবাহিকভাবে এই চেষ্টা চলবে। আমরা চেষ্টা চালাবো, পাশাপাশি আমরা কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নিব যে আমরা পাশাপাশি রাজপথও গরম করা যায় কিনা সেই বিষয় নিয়েও সিদ্ধান্ত নিব। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আলোচনাটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি শেষ করে দিতে চাচ্ছি। সামারিটা আবার বলি যে সারাদিন ব্যাপী আমরা আজকে সচিবালয়ে ছিলাম, বিভিন্ন মাননীয় সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বাজেট শাখা, বিভিন্ন জায়গায় আমরা খবর নিতে চেষ্টা করেছি। তবে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের বিষয়ে কোনো কিছুই এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। তবে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমাদের বিষয়গুলো উত্থাপন হলে তারা বলেছে যে আগে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করা, যা আগামী 1-2 সপ্তাহের মধ্যেই আপনারা হয়তো বা জানতে পারবেন। 1500-র অধিক ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত হচ্ছে এবং নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত হবে। এরপর আমাদের বিষয়গুলো তারা হাতে নিবে বলে জানতে পেরেছি। তবে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের ব্যাপারে তারা পজিটিভ। এই যে ধরেন আপনারা শুনেছেন 1000-কে 2000, 500-কে 1000, এই ধরনের কোনো তথ্য আমরা শুনতে পাই নাই। বাজেট শাখা বলেছে আমাদের কাছে কোনো রিকোয়ারমেন্ট আসে নাই বা কোনো প্রস্তাবনা আসে নাই। সম্মানিত দর্শক শ্রোতা, শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও চেষ্টা তদবির চালাতে পারি, আমাদের ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত যেন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। আর কূটনৈতিকভাবে যদি সমাধান হয়, রাজপথে নামার প্রয়োজন আছে বলে মনে করি না। তারপরেও যদি ধরেন এমনটাই বুঝতে পারি যে না, আমাদেরকে নিয়ে এই মুহূর্তে তারা ভাবছে না, আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু কম, তারা থাকতে থাকতেই আমরা একটা কনফার্মেশন চাই, হয়তোবা এমনটাও হতে পারে যে আমরা যে জোট গঠন করেছি, জাতীয়করণ প্রত্যাশী জোট, সেই জোটের মাধ্যমে আলোচনা করে হয়তোবা কর্মসূচিও আসতে পারে। এবার আর ঘরে বসে থাকবেন না, যদি কর্মসূচি ডাকা হয় অবশ্যই আপনারা আসবেন, এমনটা প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।